আমি ক্লাসে পড়া কথা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা তো ক্লাস করেন না, কি অবস্থা? সকালের ক্লাসে তো ছিলেন না। ওকে, জিওপলিটিক্স 3-তে আমরা কিছু বিরোধ দেখছিলাম। বিরোধের ব্যাপারে যেটা হলো, ভৌগোলিক বিরোধ যদি যাই আমি যদি শুরু থেকে যাই, একেবারে এদিক থেকে যদি যাই, আমাদের মনে রাখতে হবে যে বিরোধ মীমাংসার ইউএন কর্তৃপক্ষ, ইউএন কিছু কিছু দেশকে ঠিক করে দেয়। যেমন এক নম্বরে হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের আবাসিক প্রতিনিধি এটা কিন্তু ইউএসএ। নাম্বার 2 যেটা হলো, যেমন ভূমধ্যসাগরের আবাসিক প্রতিনিধি এটা হলো ফ্রান্স। আবার ভারত মহাসাগরের আবাসিক প্রতিনিধি এটাও ফ্রান্স। নাম্বার 4 এই আটলান্টিক অঞ্চলে যে সমস্যা, এটা কিন্তু ইউকে। আবার ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু, এই ইস্যুতে সলিউশন করে ইউএসএ অ্যান্ড ইজিপ্ট। ইন্ডিয়া পাকিস্তান এই ইস্যু দেখভাল করে রাশিয়া। এটা জাতিসংঘ থেকে আসলে সেট করে দেয়। যেমন রাশিয়া, এটা ইন্ডিয়া প্যালেস্টাইন ইস্যু। আর এবার হলো যে রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যস্থতাকারী কিন্তু টার্কি ইউরোপিয়ান ইউনিয়ন। ওয়ান অফ দ্য পার্ট, এটা এখন টার্কি শুধু নিজেই, এটা জাতিসংঘের সাথে টার্কি চুক্তিও করেছিল 2023 সালে। তো বেসিক্যালি এই ইস্যুটা। তারপরে হলো বর্তমানে যে গাজা ওয়ার, এই গাজা ওয়ারের মধ্যস্থতাকারী হলো কাতার, মিশর, এই দুটা দেশ মুসলিম দেশের মধ্যে। নাম্বার 9 যেমন আছে শ্রীলঙ্কায় যে একটা গেরিলা গোষ্ঠী ছিল, শ্রীলঙ্কায় তামিল গেরিলা ও সরকারের মধ্যে মধ্যস্থতাকারী হলো নরওয়ে। যদি এখন একটা সমাধান হয়ে গেছে, ইউএসএ ভার্সেস ইরানের মধ্যে মধ্যস্থতাকারী একসময় জার্মানি ছিল, এখন সুইজারল্যান্ড ও জার্মানি এখানে খুব ভালো ভূমিকা রাখে। এবং ইরানের পরমাণু বিষয়ক আলোচনার মধ্যে কিন্তু 6 পার্টি টক্সের মধ্যে কিন্তু P5+1 এবং অংশটা ছিল জার্মানি। নাম্বার 11 সেটা হলো যেমন সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে মধ্যস্থতাকারী হলো কেনিয়া। এবং 2005 সালে কেনিয়া একটা নাইভাসা চুক্তি হয়েছিল। 2005 সালে চুক্তিটা দুই পক্ষের মধ্যে হয়। এখন দক্ষিণ সুদানের মধ্যে সংকটের সমাধানে এই দুই দেশ ভূমিকা রাখে।
এখন বিষয় হলো যে বিরোধের বিরোধের কিছু ইস্যু আছে। যেমন একটা ইস্যু হলো দক্ষিণ চীন সাগর। এটা একবার পরীক্ষা আসছিল 43তম BCS এ। দক্ষিণ চীন সাগর, এই দক্ষিণ চীন সাগরের 9 লাইন এবং রিড ব্যাংক দ্বীপপুঞ্জ, রিড ব্যাংক আইল্যান্ডস এর মালিকানা চীনের। চীন এখানে 9 লাইন দিয়েছে দখলে রাখার জন্য। এটা বেসিক্যালি চীনের সাথে বিরোধ এটা নিয়ে, দক্ষিণ চীন সাগর নিয়ে। চীনের সাথে বিরোধ 7টি দেশের, কমপক্ষে 7টি দেশ। এক নম্বরে বলতে পারেন তাইওয়ান, একেবারে তার নিজস্ব টেরিটরি বলে সে দাবি করে, কিন্তু তাইওয়ান কখনো তাকে মানে চীনের অন্তর্ভুক্ত বলে না। তাইওয়ান, ভিয়েতনাম, সারা জীবন ভিয়েতনাম এখানে মারামারি করে গেছে কিন্তু কাজ হয়নি। ফিলিপাইন, 4 হলো সিঙ্গাপুর, 5 ব্রুনাই, 6 ইন্দোনেশিয়া, 7 হলো মালয়েশিয়া। এরা আসলে দক্ষিণ চীন সাগরে চীনের সাথে বিরোধ এই 7টি দেশে, এবং দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন। কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন। চীন যে কৃত্রিম দ্বীপ তৈরি করছে এটা একটা বিগ থ্রেট। এটা বিগ থ্রেট হলো পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর জন্য। এখানে এই রকমের বিষয়টা হলো যে আমার মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আল্লাহরে এখন কমে যাবে। এটা চীন, এইটা হলো তাইওয়ান, এইখানটা হলো ভিয়েতনাম, এইটা হলো ভিয়েতনাম, এদিকটা হলো মালয়েশিয়া, আর এইখানটা হলো সিঙ্গাপুর, এইটা হলো ব্রুনাই, আর এই দেশটা পুরো হলো ইন্দোনেশিয়া। এইখানে ফিলিপাইন, আর এই দক্ষিণ চীন সাগর, এটা দক্ষিণ চীন সাগর। এখানে বেসিক্যালি সে 9টা ডট দিছে, মানে যেখানে মুক্ত সমুদ্র আছে, অর্থাৎ হাই সি যেটাকে পড়ছেন। অর্থাৎ তাইওয়ান থেকে 200 নিকেল মাইলের পরে হাই সি, এখানে 200 নিকেল মাইল, এখানে 200 নিকেল মাইল, 200 নিকেল মাইল, 200 নিকেল মাইল, 200 নিকেল মাইল, 200 নিকেল মাইল। এই রকমের সে 9টা ডট দিছে, 1 2 3 4 5 6 7। এখানে 8 দিছে জাপানের সাথে, আর এখানে আছে 9 দক্ষিণ কোরিয়া। এখানে দক্ষিণ কোরিয়া, এখানে জাপান, এই জায়গায় দক্ষিণ কোরিয়া, আর এখানে জাপান। এই 9টা ড্যাশ মানে ইউ শেপ ডট, এবং এইটা পুরোটা হলো চীনের দখলে। এবং চীন এখানে 7টি কৃত্রিম দ্বীপ বানাচ্ছে, 7টি কৃত্রিম দ্বীপ বানাচ্ছে, 7টি কৃত্রিম দ্বীপ বানাচ্ছে এখানে। এবং এই 7টি কৃত্রিম দ্বীপ এটাই ওদের জন্য দ্বীপ। কারণ এখানে যখন দ্বীপ বানাবে তখন এই দ্বীপের এই জায়গা থেকে আবার সে 200 নিকেল মাইল পাবে, তখন ওর সীমানার মধ্যে ঢুকে গেলে ইকুই ডিস্টেন্স হবে। সমুদ্র দূরত্বের নিচে দেখা যাবে অর্ধেকও পেয়ে যাবে। এইসব দেশের সমুদ্র সীমা অর্ধেক চীন পেয়ে যাবে, কারণ যখন এখানে কৃত্রিম দ্বীপগুলো সম্পন্ন হবে তখন চায়নার ফ্ল্যাগ স্টেট হিসেবে সে ওইসব দেশের টেরিটরিতে ঢুকতে পারবে। ওই জন্য কৃত্রিম দ্বীপ বানানোর কারণে এইটার প্রতি একটা বিগ থ্রেট এই 7টা দেশের 1 2 3 4 5 6 7 এই 7টা দেশ আপত্তি জানাচ্ছে। এবং একবার পরীক্ষা ছিল যে দক্ষিণ চীন সাগরের প্রতি মালিকানার দাবিদার দেশ নয়, কম্বোডিয়া উত্তর হয়েছিল। ওখানে কিন্তু উত্তর এই কয়টা দেশে মধ্যে অপশনে ছিল, কিন্তু কম্বোডিয়া উত্তর হয়েছিল। দক্ষিণ চীন সাগরে যে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে এটা একটা বিগ থ্রেট।
এটা এই বাকি 7টা দেশের জন্য। এই দক্ষিণ চীন সাগরে এখানেই 9 ড্যাশ লাইন, এখানে রিডব্যাক দ্বীপপুঞ্জ। দক্ষিণ চীন সাগরের এখানে বলা হয় পিপিপি, অর্থাৎ 3P বলা হয়, অর্থাৎ আমরা যেটাকে ব্লু ইকোনমি বলি, ব্লু ইকোনমি। এই ব্লু ইকোনমি মিনস হলো, এটা হলো নীল অর্থনীতি। নীল অর্থনীতি মানে হলো সমুদ্র অর্থনীতি, সমুদ্র অর্থনীতি। ব্লু ইকোনমি হলো সমুদ্র অর্থনীতি, গ্রিন ইকোনমি হলো পরিবেশ বান্ধব অর্থনীতি, আর ব্ল্যাক ইকোনমি হলো অবৈধ অর্থনীতি। এরকমের কিছু অর্থনীতি আছে, বিভিন্ন কালার দ্বারা বোঝায়। এই রকমের পিপিপি বলা হয় কারণ এই ব্লু ইকোনমির মধ্যে সমুদ্র অর্থনীতি, অর্থাৎ এই পি ফর মানে যেটাকে বলে পেট্রোলিয়াম, অর্থাৎ এখানে পেট্রোলিয়াম প্রচুর পরিমাণে তেল গ্যাসের সন্ধান পাওয়া যায়। পি ফর হলো প্রোটিন। এই প্রোটিন হলো যে আমরা যে প্রোটিন খাই, অর্থাৎ আমিষ, এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যে কারণে মৎস্য সম্পদের দিক থেকে এটাকে বলা হয় প্রোটিন বা পি। আর একটা পি হলো যে পলিটিক্স, অর্থাৎ এই সমুদ্র পলিটিক্স, যেটা জিও পলিটিক্স, অর্থাৎ 3P এটা হলো সমুদ্র অর্থনীতিকে বোঝায়। আর 3P এর একটা দৃষ্টান্ত, যেটা 3P এর একটা অন্যতম দৃষ্টান্ত, সেটা হলো দক্ষিণ চীন সাগর। মানে দক্ষিণ চীন সাগরের এখানে যে ইয়েটা আছে, রিফ অঞ্চল, রিফ যেটাকে সাত বলা হয়, রিফ অঞ্চল, এই রিফ অঞ্চল অফ, যেটাকে স্পার্টলি দ্বীপপুঞ্জ বলে, স্পার্টলি আইল্যান্ডস। এই স্পার্টলি দ্বীপপুঞ্জ যেটা দক্ষিণ চীন সাগরে অবস্থিত, এবং এই স্পার্টলি দ্বীপপুঞ্জের রিফ অঞ্চল যেটা হলো সাদ, এই যে রিফ অঞ্চলটা, মানে সাদ থেকে এরকমের যে ব্যাস, এই রিফ অঞ্চলের আয়তন হলো প্রায় 5 লাখ বর্গ কিলোমিটার, 5 লাখ বর্গ কিলোমিটার রিফ অঞ্চলের। অর্থাৎ এরকম করে স্পার্টলি দ্বীপপুঞ্জ থেকে এটা এই পরিমাণ যে বিস্তৃতি, সেটা 5 লাখ বর্গ কিলোমিটার। এবং এই স্পার্টলি দ্বীপপুঞ্জ এটাকে নিয়ে যেটা হয়েছে, যে স্পার্টলি দ্বীপপুঞ্জ চীনের সাথে ওই প্রতিবেশী দেশগুলোর দ্বন্দ্ব, এবং এটা লিখতে পারি আমরা যে স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে মামলা করে ফিলিপাইন চীনের বিরুদ্ধে, ফিলিপাইন মামলা করে। আর 2005 সালে যুদ্ধ হয়, এই যুদ্ধ হয় ভিয়েতনাম প্লাস চীন, ভিয়েতনাম ভার্সেস চীন, বনাঞ্চল তাদের মধ্যে। তাহলে স্পার্টলি দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে, তারপরে হলো রিফ অঞ্চল যেটা মানে রিডব্যাক দ্বীপপুঞ্জ, এটাও দক্ষিণ চীন সাগরে। তারপরে 9 ড্যাশ লাইন যেটা চীন দিয়েছে, এটাও কিন্তু দক্ষিণ চীন সাগরে অবস্থিত। এবং এই দক্ষিণ চীন সাগরের দাবিদার দেশ 7টি চীন ছাড়া, এবং তারা চীনের সাথে বিরোধে জড়িত। আর এই দক্ষিণ চীন সাগর 3PP মানে পিপিপি এর একটি বড় নিদর্শন। এখানে পেট্রোলিয়াম আছে, তেল আছে, প্রোটিন আছে, প্রচুর মাছ আছে, এবং এটা পলিটিক্সের একটা বড় অংশ। যেমন পলিটিক্সটা কেন, এখানে যে ধরেন এদিক থেকে কিন্তু মালাক্কা প্রণালী, এদিক থেকে কিন্তু জাহাজটা বের হয়ে যায়। যখন সেখানে তার জাহাজ থাকবে, মানে থাকবে তার মানে এই দ্বীপ অঞ্চলটা চীনের দক্ষিণ দখলে থাকবে, তখন কি এই কাজটা করবে, এখানে সে হাই ট্যাক্স আরোপ করতে পারবে, যে এখান থেকে যাও কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। অথবা সে বলবে যে এখান থেকে ইউএস এর জাহাজ যাবে না, এখানে অন্য কোনো দেশের জাহাজ যাবে না, এরকম যে কোনো একটা পাওয়ার ইম্পোজ করতে পারে। তো কেন দক্ষিণ চীন সাগর, এখানে স্পার্টলি দ্বীপপুঞ্জ যেটা অনেক খনিজ সমৃদ্ধ একটা অঞ্চল, যার রিফ অঞ্চলের আয়তন 5 লক্ষ বর্গ কিলোমিটার। রিফ অঞ্চল মানে যেটা উপরে আছে সেটা না, ওরা চারদিকে যে ছড়ায় গেছে সেটা, সেই অঞ্চলটা। নাম্বার 2 যেটা, সেটা হলো বিরোধের সাথে একটা আরেকটা বিষয় জড়িত, সেটা হলো যেমন পানমুনজাম 2 কোরিয়ার মাঝে শান্তিপূর্ণ, 2 কোরিয়ার মাঝে শান্তিপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু বিরোধ নাই 2 কোরিয়ার মাঝে। কিন্তু যেটা আছে কিলজি, এই কিলজি হলো বিরোধপূর্ণ, 2 কোরিয়ার মাঝে বিরোধপূর্ণ শিল্পাঞ্চল, দুই পক্ষই দাবি করে। পানমুনজাম 2 কোরিয়ার মাঝে শান্তিপূর্ণ, কিন্তু এটা কারো দখলে না। আর কিলজি 2 কোরিয়ার মাঝে মানে বিরোধপূর্ণ সীমান্ত, বিরোধপূর্ণ শিল্পাঞ্চল। নাম্বার 3 বিরোধপূর্ণ অঞ্চলের কথা বলে, যেমন একটা আছে
নারগানো কারাবাখ, নারগানো কারাবাখ ছিটমহল। নারগানো কারাবাখ ছিটমহলটা হলো আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ। আজারবাইজানের মধ্যে বিরোধ। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ, নারগানো কারাবাখ সীমান্ত। এটা আসলে ছিটমহল, যেটা ছিটমহল, এটা বেসিক্যালি 1991 সালে এই দ্বন্দ্ব শুরু হয়। এটা স্টিল নাও এখন পর্যন্ত 2020 সালে শান্তি চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি হয়। 2022 সালে এই চুক্তি, শান্তি চুক্তি ব্যর্থ হয়। কারণ এই চুক্তির মেয়াদ ছিল, শান্তি চুক্তির এটার মধ্যস্থতাকারী ছিল রাশিয়া, মধ্যস্থতাকারী রাশিয়া ছিল, মধ্যস্থতাকারী ছিল রাশিয়া, আর এটার মেয়াদ ছিল 5 বছর। রাশিয়া মেয়াদ ছিল 5 বছর, কিন্তু 2020 সালে চুক্তি হয়েছে, 22 সালে ভেঙে গেছে। কেন? কারণটা হলো যে এখানে প্রায় 5000 সেনা ছিল রাশিয়ার। যখন রাশিয়া যুদ্ধ করে ইউক্রেনের সাথে, তখন এই সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়, তখনই এই ঝামেলাটা দুই পক্ষের মধ্যে বেড়ে যায়। নারগানো কারাবাখ ছিটমহল, বেসিক্যালি গল্পটা এরকম যে 91 সালে শুরু হয়। এটা হলো মানে এইটা হলো আর্মেনিয়া, আর্মেনিয়া, আর এটা হলো আজারবাইজান, আজারবাইজান। বেসিক্যালি এইটা হলো নারগানো কারাবাখ, এবং এই ছিটমহলে 7টি অঞ্চল। 7টি অঞ্চলের মধ্যে এটা হলো খ্রিস্টান আর এটা হলো মুসলিমস। তো এই অধ্যুষিতের মধ্যে 7টির মধ্যে 5টি হলো মুসলিম আর 2টি হলো খ্রিস্টান। দেখা গেল এই 7টা অঞ্চলের মধ্যে 2টা পায় হলো আর্মেনিয়া আর 5টা পায় আজারবাইজান। তো এখন কি করছে চুক্তির মাধ্যমে যে 7টি অঞ্চলের 5টি নেবে আজারবাইজান আর 2টি নেবে আর্মেনিয়া, এবং এখান থেকে যাওয়ার জন্য আর্মেনিয়া একটা পথ অতিক্রম করবে যার নাম লাচিন করিডর। লাচিন করিডর অর্থাৎ করিডর তো হলো ছিটমহলে যাওয়ার পথ। আপনাদের তো আগের ক্লাসও দেখেছিলাম যে ছিটমহল আর করিডরের মধ্যে পার্থক্যটা কি। ধরেন এটা পাশাপাশি যদি 2টা বাড়ি হয়, এটা নাইমের বাড়ি, এগুলো ওবামার বাড়ি, যদি পাশাপাশি 2টা বাড়ি হয়, পাশাপাশি 2টা বাড়ি হলে তখন দেখা গেল যে নাইম ওবামার বাড়ির মধ্যে এই জায়গাটা পায়, আর এই ওবামা নাইমের বাড়ির মধ্যে এই জায়গাটা পায়। এটা হবে ওবামার ছিটমহল। তাহলে ওবামার ছিটমহল থাকবে হলো নাইমের বাড়িতে, নাইমের ছিটমহল থাকবে হলো ওবামার বাড়িতে। এটা নাইমের ছিটমহল। অর্থাৎ ওইদিকে যেতে হলে চারপাশে অন্য দেশের ভূমি পাড়ায় দিতে হবে। এখান থেকে আসতে হয়, তাহলে চারপাশে হলো নাইমের জায়গা পার হয়ে তারপরে এখানে আসতে হবে। এই জন্য এই ছিটমহলে যাওয়ার জন্য একটা রাস্তা দেয়, ওদের সাথে চুক্তি করে যে আমি যাবো আমার এখানে, তুমি রাস্তা দাও, ও এখানে যাবে, রাস্তা দেবে। এই রাস্তা দুইটাকে বলা হয় করিডর। আর ছিটমহলে যাওয়ার রাস্তাকে, ছিটমহলে যাওয়ার রাস্তাকে করিডর বলে। ছিটমহলে যাওয়ার রাস্তাকে করিডর বলে। আমি ক্লাসে পরে ফোন করতে হবে, মেসেজ দিয়ে রাখেন। তো বেসিক্যালি হলো এরপরে যেটা হলো যে এই যে লাচিন করিডর, এই করিডরটাকে দেখতে হলো 5 বছর দেখার কথা। 5 বছর দেখার কথা হলো রাশিয়ান আর্মির, রাশিয়ার আর্মির। কিন্তু রাশিয়া তো চলে গেছে। রাশিয়া চলে যাওয়ার পর এখানে দেখা গেছে যে রাশিয়ার সেনা প্রত্যাহার করার পর এখানে আমাদের দাঙ্গা হয়েছে। দাঙ্গা 3 থেকে 400 জন মারা গেছে 2023 সালে, 22 সালে, 23 সালে।
তাহলে যেটা নারগানো কারাগার একটা বড় বিরোধপূর্ণ একটা অঞ্চল। এরপরে বিরোধপূর্ণ হলো যেমন বিরোধপূর্ণ উত্তর ওয়াজিরিস্তান, এটা নিয়ে বেশ ঝামেলা। ওয়াজিরিস্তান এটা হলো আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এই আদিবাসী অধ্যুষিত অঞ্চল, এটা উত্তর ওয়াজিরিস্তান, এটা হলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরোধ। পাকিস্তান ভার্সেস আফগানিস্তান এর মধ্যে বিরোধ। পাকিস্তান প্লাস আফগানিস্তানের মধ্যে বিরোধ। এখন কাশ্মীর একটা ফ্যাক্ট, কাশ্মীর নিয়ে পরীক্ষা আসতে পারে। কাশ্মীরে যেহেতু সন্ত্রাসী হামলা হয়েছে, তাই কাশ্মীরের গুরুত্ব অনেক। উত্তর ওয়াজিরিস্তান, পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে বিরোধ। আচ্ছা দেখি আমরা, ধরেন এই জায়গাটার নাম হলো কাশ্মীর। যদি বাংলা বললে কাশ্মীর বলতে হয়, ইংলিশে কাশ্মীর। তো এই অঞ্চলটা কাশ্মীর, এটা হলো যে হরি সিং এর পরিবারের সম্পত্তি। হরি সিং এর মালিকানা, হরি সিং এর মালিকানা সম্পদ ছিল এই কাশ্মীর। অর্থাৎ একটা কথা বলা আছে যে প্রিন্সলি এস্টেট অথবা বাংলায় বলা হয় দেশীয় রাজ্য। যে প্রশ্ন করা হয় প্রিন্সলি এস্টেট বা দেশীয় রাজ্য বলতে কি বোঝায়, এটা হলো ব্রিটিশ উপনিবেশভুক্ত যেসব অঞ্চলের মালিকানা থাকে, অঞ্চলের মালিকানা মানে যেটাকে বলে বংশগত বা কোনো রাজ্যের কোনো মালিকানা থাকে, এবং সেই অঞ্চল যদি নিজেকে পরাধীন না মনে করে সেসব অঞ্চল দেশীয় রাজ্য বা প্রিন্সলি এস্টেট। এরকম এস্টেট প্রায় 600 প্লাস, পৃথিবীতে 600 প্লাস এমন ভূখণ্ড আছে। প্রিন্সলি এস্টেট পৃথিবীতে 600-র উপরে আছে। প্রিন্সলি এস্টেট যেমন কাশ্মীর, একটা সময় ছিল যে উত্তরপ্রদেশ, এটা প্রিন্সলি এস্টেট ছিল। আবি আছে যেমন দক্ষিণ সুদান এবং উত্তর সুদানের মধ্যে, সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে আবি নামক একটা জায়গা আছে, এরকম। তো এখন একটা বিষয় হলো যে হরি সিং 1947 সালে সেপ্টেম্বরে পাকিস্তানের সাথে চুক্তি। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে এই কাশ্মীরের more than 68% মুসলিমস, 28 to 30% are Hindus, আর rest of the 2% are Buddhists। তাদের যে ধর্মীয় ফ্র্যাকশন, যেটা 68% are Muslims, 28 to 30% are Hindus, and মানে more than 2% are Buddhists। তো ব্যাপারটা হলো যখন 1947 ইন্ডিয়া পাকিস্তান চলে যাবে, তখন কাশ্মীর জাস্ট মালিকানা, ভূখণ্ডগত একটা দেশ। এবং কাশ্মীর কিন্তু পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যময় স্থান। এটাকে বলা হয় ল্যান্ড অফ হ্যাভেন, স্বর্গের ভূমি। স্বর্গের ভূমি বলা হয় ল্যান্ড অফ হ্যাভেন। মনে রাখবেন, ল্যান্ড অফ হ্যাভেন এটা হলো কাশ্মীর। আর যদি বলা হয় ল্যান্ড অফ গড, এটা হলো ইসরায়েল শব্দের অর্থ ঈশ্বরের ভূমি। আর ল্যান্ড অফ স্যাক্রেড বা পবিত্র ভূমি, এটা হলো জেরুজালেম। বানান দিয়ে পারি না ভাই, বাংলা লিখি জেরুজালেম। অর্থাৎ পবিত্র ভূমি জেরুজালেম, ঈশ্বরের ভূমি ইসরায়েল, আর স্বর্গের ভূমি কাশ্মীর। ভূস্বর্গ বা স্বর্গের ভূমি, এটা হলো কাশ্মীর। এখন ব্যাপারটা হলো যে
47 সালে যখন দেশভাগ হয় তখন ইন্ডিয়া, এই পাশে কিন্তু পাকিস্তান, এই পাশটা, এই পুরোটা কিন্তু পাকিস্তান, আর এই দিকটা কিন্তু ইন্ডিয়া, এখানে কিন্তু চায়না। পাকিস্তান কিন্তু এখান থেকে একেবারে এই দিকটা, এই পুরোটা কিন্তু পাকিস্তান, এখানে ইন্ডিয়া, এখানে হলো চায়না। খেয়াল করবেন একটু। ব্যাপারটা হলো যখন হরি সিংকে বলে তুমি যদি স্বাধীনতা চাও বা স্বাধীন থাকতে চাও, তুমি থাকতে পারো, তুমি ইন্ডিয়া মানে প্রিন্সলি স্টেটের কনসেপ্ট নিয়ে থাকতে পারো, কিন্তু কাশ্মীর তো আসলে কারোর উপর নির্ভরশীল না থেকে থাকতে পারবে না, কারণ তো পাহাড় বেশি, তো যে কারণে ওকে কারো না কারো হয়ে থাকতে হয়। এজন্য ও জাস্ট চাইছে যে 68% মুসলিমস, তাই উনি 47 সেপ্টেম্বরে এই মুসলিমদের মধ্যে মানে মুসলিমদের জন্য সে পাকিস্তানের চুক্তি করে যে স্বাধীন হয়ে গেলে আমরা মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার তোমাদের সাথে যুক্ত হবো। অগস্ট মাসে স্বাধীন হয়, সেপ্টেম্বরে সে চিন্তা করে যে আমরা তোমাদের সাথে যুক্ত হয়ে যাব। পাকিস্তান বিষয়টাকে গোপন রেখেছিল, কিন্তু হরি সিং তিনি তো নিজে হিন্দু, তিনি আবার কি করছেন, ঠিক অক্টোবর মাসে তিনি আবার ইন্ডিয়ার সাথে তিনি জয়েন করছেন, ইন্ডিয়ার সাথে আবার আরেকটা চুক্তি করছেন, বিশ্বাসঘাতকতা করছেন তিনি। যখন ইন্ডিয়ার সাথে চুক্তি করছে, ইন্ডিয়া তো সাথে সাথে আর্মি ডিপ্লয় করে দিচ্ছে। আর্মি ডিপ্লয় করার পর তো পাকিস্তান তোমরা আসো কেন, আমরা তো খেয়েছি, তখন তার কাজ হবে না, এবং তাদের মধ্যে একটা যুদ্ধ হয়। এই 1949-এ এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ 47 সালে যুদ্ধ হয় এবং 49 পর্যন্ত চলে। এই 47 সালে এই কাশ্মীর নিয়ে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় এবং যুদ্ধ শুরু হয়ে যায়। 47 সালে এই যুদ্ধটা বন্ধ করার জন্য 1949 সালে ইউএন মুজিব নামে শান্তিরক্ষী মিশন প্রেরণ করা হয়, শান্তিরক্ষী মিশন প্রেরণ, এবং যে মিশনটা প্রেরণ করা হয় 1949, ইউএন মুজিব, ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ইন্ডিয়া এন্ড পাকিস্তান, অর্থাৎ ইউএন মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, এটা প্রেরণ করা হয়। এই শান্তিরক্ষী মিশন, ওদের একটা কাজ আছে, শান্তিরক্ষী মিশন যে কাজটা করে, সে যুদ্ধের পরপর যখন যাবে, অর্থাৎ যুদ্ধের চলাকালীন মুহূর্তে যখন যাবে বা যুদ্ধ থামার পরে যাবে, ওখানে যে যেখানে আসে সেখানে একটা লাইন অফ কন্ট্রোল দেয়, লাইন অফ কন্ট্রোল দিয়ে থাকে। এবং কি করে, এখানে দেখা গেছে যে এই থেকে এই পর্যন্ত এই অংশটা ভারত দখল করে গেছে, এবং এখানে হলো জম্মু, এখানে হলো আপনার লাদাখ, আর এখানে হলো আকসাই চীন, এই তিনটি অঞ্চল এটা দখল করে ফেলে ইন্ডিয়া। তাহলে এখানে যেটা আছে সেটা পাকিস্তানের, এখানে আছে আজাদি, আছে সাক্সগাম ভ্যালি, তারপরে আছে আপনার গিলগিত বালতিস্তান, যেটা পাকিস্তানের একটি প্রদেশ, পঞ্চম প্রদেশ হয়েছে গিলগিত বালতিস্তান। এই তিনটা অঞ্চল আবার হলো পাকিস্তানের, গিলগিত বালতিস্তান একসাথে, গিলগিত বালতিস্তান, তারপরে হলো আপনার আজাদি কাশ্মীর, আর একটা হলো সাক্সগাম ভ্যালি। এই তিনটা অঞ্চল পাকিস্তানের, তিনটা অঞ্চল ভারতের হয়। এবং এই যে রেখাটাই, এখানে নাম হয়েছে লাইন অফ কন্ট্রোল, এলওসি বা লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোলটা হলো যে যুদ্ধের সময় যে যেখানে থাকবে সেটাই একটা কন্ট্রোল রেখা। দ্যাট মিনস এখানে ভারত এই পর্যন্ত শাসন নিয়ন্ত্রণ রাখতে পারবে, এই পর্যন্ত পারবে না, তার মানে এটা কাকে পারবে, পাকিস্তান পারবে। এই জন্য এখানে নিয়ন্ত্রণ রেখা হবে। শান্তিরক্ষী মিশন বা জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল যে মিলিটারি, ওরা যদি যেখানে যেই যাকে পাবে সেখানেই সে কি করবে, ডিমার্কেশন দিবে। এটা হলো লাইন অফ কন্ট্রোল। দেখেন এখন কি হলো, এখন যেটা হলো 1962-তে একটা যুদ্ধ হলো। 1962-তে যুদ্ধ হয় চায়না এবং ইন্ডিয়া ভার্সেস চায়নার মধ্যে যুদ্ধ হয়। এবং এই যুদ্ধের সময় এই আকসাই চীন, এটাকে 1962-তে ইন্ডিয়া দখল করে, চায়না দখল করে আকসাই চীনকে। এই আকসাই চীনকে চায়না দখল করে এবং এখানে বুদ্ধিস্ট বেশি, যে কারণে এটা চীনের অধীন হয়ে যায়। এখন দেখেন
1962-তে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা যুদ্ধ হয় কিন্তু অরুণাচলকে নিয়ে। এই যুদ্ধের সময়ই আকসাই চীনকে দখল করছে ইন্ডিয়া। অপরদিকে 1966 একটা যুদ্ধ হয়, সেটা হলো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, কাশ্মীরকে নিয়ে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান 1966 সালে যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে চীন, অর্থাৎ চীন পাকিস্তানকে সমর্থন করে। চীন পাকিস্তানকে সমর্থন করে। চীন যখন পাকিস্তানকে সমর্থন করে, এই জন্য পাকিস্তান খুশি হয়ে এই সাতগ্রাম ভ্যালি, এই জায়গাটা চীনকে উপহার দেয়। চীনকে উপহার দেয় ভারত। ওটা তো ভারতের দখলে ছিল, সরি পাকিস্তান, পাকিস্তান, উপরটা তো পাকিস্তান। চীনকে উপহার দেয়, চীনকে উপহার দেয় পাকিস্তান, তার নাম সাতগ্রাম ভ্যালি। এই সাতগ্রাম ভ্যালি আর এই যে আকসাই চীন, এই দুইটা কিন্তু এখন চীনের দখলে। এবং পৃথিবীর একটা ভূখণ্ড, এমন একটা, যেটাকে বলে কনফেডারেশন, যেখানে 3টি দেশের সরকার আছে, এবং 3টা দেশ কি, ইন্ডিয়া, পাকিস্তান এবং চীন। তাহলে পৃথিবীর একটা ভূখণ্ড যেটা আপনার, যেখানে 3টি দেশের ভূমি আছে, সেটা হলো 3 দেশের মালিকানা আছে, সেটা হলো কাশ্মীর। 3টি দেশ সরকার ছিল কাশ্মীর। এখন যেটা হয়েছে যে কাশ্মীর ধরে নিয়ে গেল, আর আকসাই চীনও নিয়ে গেল কে, চায়না। এবং এই আকসাই চীন আর লাদাখ এর মধ্যেই কিন্তু সমস্যা। একটা জায়গা আছে গালওয়ান উপত্যকা। এটা হলো চীন এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ। চীন ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ। চীন ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ হলো গালওয়ান উপত্যকা, গালওয়ান। আর একটা আছে দোকলাম উপত্যকা। দুইটাই চীন ও ভারতের মধ্যে বিরোধ। দোকলাম উপত্যকা, একটা হলো গালওয়ান উপত্যকা। এখন পর্যন্ত যেটা হলো যে আজাদি আর গিলগিত বালতিস্তান পাকিস্তানের অধীনে, আর জম্মু এবং লাদাখ এরা হলো ভারতের অধীনে এখন পর্যন্ত। আর এই ভারত পাকিস্তানের মধ্যে এখানে একটা সীমান্ত আছে, যেটা হলো সিয়াচেন হিমবাহ। এই সিয়াচেন হিমবাহ, এটা হলো ভারত পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ উচ্চতম সীমান্ত। ভারত পাকিস্তানের মাঝে বিরোধপূর্ণ উচ্চতম যুদ্ধক্ষেত্র, সীমান্ত উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ। এটা হলো লাইন অফ কন্ট্রোলের মধ্যে। এখন দেখেন, এই ভারত আর চীনের মধ্যে কিন্তু একটা রেখা আছে, যেটার একটা নাম হলো ম্যাকমোহন লাইন। কিন্তু যখন এখানে লাদাখ এবং আকসাই চীনের মধ্যে যুদ্ধ সংক্রান্ত বিষয় আছে, তখন এখানে আরেকটা লাইন অফ কন্ট্রোল লাগবে। এবং এইটার নামই, এই যে আকসাই চীন এবং লাদাখের মধ্যে পার্থক্য, এটাই হলো বেসিক্যালি আপনার এটাই হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল।